সুপ্রিয় দর্শক, টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন, কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে প্রতিদিনই তো ইমিগ্রেশনের নানান খবর আমাদের কাছে আসছে, সেই বিষয়গুলি আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। যে আজকের যে বিষয়টি সেটি হচ্ছে যে ডাবল পানিশমেন্ট, অর্থাৎ দ্বিমুখী শাস্তি, যেটাকে আমরা বলতে পারি। আমেরিকার দীর্ঘদিন বসবাস করার পরেও পুরনো অপরাধের কারণে ডিপোর্টেশন, এই যে বিষয়টি, এর আইনি ভিত্তি কি, এটি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। সুপ্রিয় দর্শক, এই বিষয়ের বাইরেও আপনাদের যদি ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828, এই নম্বরে ফোন করতে পারেন। কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয়, তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের পরিচিত প্রিয় মুখ, প্রিয়জন, প্রিয় মানুষ এবং প্রিয় অ্যাটর্নি, জুরিস ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল, মীর এম মিজানুর রহমান। জনাব মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে এই শীতের রাত্রিতে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে ডাবল পানিশমেন্ট। আমেরিকায় দীর্ঘদিন বসবাস করার পরেও পুরনো অপরাধের কারণে, সেটা যেরকমই অপরাধ হোক, ছোট বড়, তার কারণে ডিপোর্টেশন, এর আইনি ভিত্তিকে, এই বিষয়টি আলোচনা করার আগে এর কনসিকুয়েন্সটুকু সামান্য একটু তুলে ধরতে চাই দর্শকদের জন্য। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং কঠিন বাস্তবতা, যা হয়তো আমাদের অজানা, কিন্তু প্রতিদিন কারো না কারো পরিবারকে ভেঙে দিচ্ছে নিঃশব্দে, এবং যা অনেক পরিবারের জন্য গভীর দুশ্চিন্তার কারণ হয়েও দাঁড়িয়েছে। আমাদের কমিউনিটির অনেকেই দশকের পর দশক ধরে আমেরিকায় বসবাস করছেন। এখানেই তাদের ঘর, তাদের পরিবার, সন্তানদের স্কুল, ভবিষ্যৎ, সবকিছুই। হয়তো দীর্ঘ জীবনের কোনো এক সময় ছোট্ট একটি ভুল করেছিলেন, ছোট্ট একটি অপরাধ করেছিলেন, কিন্তু সেই ভুল বা অপরাধের মাসুল বহু বছর আগেই শোধও করেছেন বা সাজাও ভোগ করেছেন, এবং তারপর এই আমেরিকান সমাজে অবদান রেখেছেন, নিয়মিত ট্যাক্স পরিশোধ করেছেন, পরিবার পালন করেছেন। কিন্তু তারপরেও অতীতের সেই পুরনো কেসগুলো সংশ্লিষ্ট বিভাগ বা দপ্তর আবারও যেন নতুন করে খুলে বসেছে। অথচ যে বা যাঁদের বিরুদ্ধে এসব কেস নতুন করে খোলা হয়েছে, তিনি বা তাঁরা দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডধারী, এমনকি সিটিজেন, যাদের মধ্যে 2-4 জন 15, 20, এমনকি 30 বছর আগে হয়তো কোনো একটি ভুল করেছিলেন, আর সে কারণেই পাচ্ছে নতুন নোটিশ, নতুন ভয়, ডিপোর্টেশন। আর এসব কারণে আজ বহু পরিবার রাতের ঘুম হারাচ্ছেন, সন্তানরা আতঙ্কে, মা বাবা ভাবছেন, আমাকে কি সত্যি এ দেশ থেকে চলে যেতে হবে, যে দেশে আমি তিলে তিলে জীবন গড়েছি? সুপ্রিয় দর্শক, এই প্রশ্নগুলো আজ শুধু আইনগত নয়, মানবিকও। কারণ একবার সাজা ভোগ করার পর আবার ডিপোর্টেশন, এটিকে অনেকে বলছেন দ্বৈত শাস্তি বা ডাবল পানিশমেন্ট। কিন্তু আইন কি বলে? নীতি কোথায় দাঁড়িয়ে? ন্যায় বিচারের পাল্লা কোন দিকে ঝুঁকছে? আর আমাদের কমিউনিটির জন্য এই মুহূর্তে কোন বিষয়টি জানা অত্যন্ত জরুরি? কোন পুরনো অপরাধ আপনাকে বা আপনার কাছের মানুষকে নতুন ঝুঁকিতে ফেলতে পারে? আর এসব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের আলোচনায় আমাদের সাথে আছেন এমন একজন ইমিগ্রেশন অ্যাটর্নি, যিনি আমেরিকার অনেকগুলো স্টেটের 50টিরও অধিক সিটিতে দীর্ঘদিন ধরে এ ধরনের মামলা লড়ে চলেছেন এবং মানুষকে দেখিয়েছেন আশার আলো। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা, ডাবল পানিশমেন্ট, পুরনো অপরাধ, নতুন শাস্তি এবং ডিপোর্টেশনের আইনি প্রতিচ্ছবি। অ্যাটর্নি মীর মিজান, আজকের বিষয়ের সামান্য একটু কনসিকুয়েন্সেস আপনার সামনে তুলে ধরেছি, দর্শকদের সামনে তুলে ধরেছি। আপনার কাছে এই বিষয়টির উপরে বিস্তারিত আমি জানতে চাইব, যে অনেক বছর যুক্তরাষ্ট্রে থাকার পরেও পুরনো অপরাধের কারণে এই ডিপোর্টেশন আইনগতভাবে কতটা ভিত্তি বা কতটা সম্ভব, এবং কেন এত বছর পরেও পুরনো অপরাধ মাথা তুলে দাঁড়ায়? কিভাবে একজন মানুষ, যিনি সমাজে অবদান রেখেছেন, ট্যাক্স দিয়েছেন, পরিবার পালন করেছেন, তারপরও কেন এই ডিপোর্টেশন? আপনার কাছে বিস্তারিত জানতে চাই অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান। ধন্যবাদ আবারও।
এবং সঞ্চালক মহোদয় যদি একটু অনুমতি দেন, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি এর আগে, যে আমি প্রচুর কেস করি, সেগুলা শুধু ইমিগ্রেশন না, অন্য ব্যাপারে। তো একটা ব্যাপার বলতে বাধ্য হচ্ছি, আমাদের কমিউনিটিতে আপনারা জানেন ফ্যামিলি কোর্ট বলে এখানে একটা ব্যাপার আছে। প্রতি যেমন কুইন্সে, কিংস কাউন্টিতে, ব্রুকলিনে, বিভিন্ন জায়গায় আছে। সেখানে আমার বেশ কিছু কেস আছে। এর মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে কেসগুলা খুব দীর্ঘ সময় নেয় যখন আমি যাই। এটা একটা প্রধান কারণ হচ্ছে, একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে ওই আমাদেরকে ইন্টারপ্রেট অপেক্ষা করতে হয়। তো দেখা যায় যে দু একজনও আছেন, ওনারা বাংলাদেশের বাঙালি না। হ্যাঁ, তো এটার সাথে আমি একটু কালচারাল ব্যাপারটা নিয়ে আসতে চাচ্ছি। যাই হোক, যদি আমাদের মধ্যে কেউ ইন্টারেস্টেড থাকেন, যারা কোর্টে হেল্প করতে চান, তারা একটু কোর্টে একটু যোগাযোগ করে, যদি আমাদের কমিউনিটি থেকে প্রচুর মানুষ এরকম ইন্টারপ্রেটার হয়, তাহলে ওনাদেরও কিছুটা উপকার হবে, যারা বিচার প্রার্থী তাদেরও অনেক সুবিধা হবে। এই জিনিসটা আমি একটু বলে আমার ওই ব্যাপারে, আমাকে যে বিষয় বলতে বলা হলো সেই ব্যাপারে আমি যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে এই বিষয়টা যাদের জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে তাদের অলরেডি এখানে গ্রিন কার্ড আছে, তাদের জন্য এই কথাটা। দেখবেন 10-year কার্ড বা ক্যান্সেলেশন অফ রিমুভাল নিয়ে অনেকে কথাবার্তা বলেন, যাদের এই ধরনের সিচুয়েশন হয়। সেটা হচ্ছে মেইনলি তারা বলেন যাদের গ্রিন কার্ড নেই, তারা কোর্ট প্রসিডিংসে যখন থাকেন, ওই ধরনের একটা ব্যাপার আছে, ওইটাতে আজকে আমরা যাব না। কিন্তু ধরেন আপনার গ্রিন কার্ড আছে বছরের পর বছর, সঞ্চালক মহোদয় যেটা বললেন 30 বছর, তাতেও কিছু যায় আসে না, কিন্তু আপনার গ্রিন কার্ড। আচ্ছা, তো আপনি এবং আজকে না, গতকাল না, সে 20 বছর আগে, যত আগেই হোক, আপনি একটা অপরাধ করেছিলেন, যেরকমই হোক, যে লেভেলেরই হোক। তো এইরকমের কিছু মানুষের দেখবেন হঠাৎ করে দেখবেন একটা কাগজপত্রে এসে হাজির, এটার উপরে ডান দিকে লেখা নোটিশ টু অ্যাপিয়ার। তো এটা সাধারণত আমরা দেখি যারা নতুন এসছেন, বর্ডার ক্রস করে ওখানে ধরা পড়েছেন, কি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করেছিলেন, সেখান থেকে এই জিনিসটা ঘটতেছে, চার্জিং ডকুমেন্ট টু টেক দেম টু দ্য কোর্ট। আচ্ছা, কিন্তু গ্রিন কার্ড আছে এমন সব অনেক ভাই বোনের জন্য এটা একটা উদ্ভট যে এরকম ঘটতে পারে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে ব্যাপারটা কি, যদি কেউ অপরাধ করে থাকেন, ক্রিমিনাল অফেন্স থাকে, তাহলে আপনার গ্রিন কার্ড থাকলেও আপনাকে এখান থেকে বের করে দেওয়া যায়। এটা ওনারাও জানেন, মানে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা বলছি। তো তখন এই যে বের করে দিতে নিলে আপনার একটা উপায় আছে এখানে থাকার এবং গ্রিন কার্ডটা রেখে দেওয়ার, মানে নষ্ট না করার। সেটা হচ্ছে আপনার যখন কোর্টে আপনি প্রসিডিংসে গেলেন, সেখানে যাদের কাছে একটা অ্যাপ্লাই করা যায়, যেটা বাইরে অন্যখানে করা যায় না, কিন্তু যাদের কাছে করতে হয়, সেটা হচ্ছে ইউআইআর 42A। আমরা যেটা যে শুনি যারা গ্রিন কার্ড নেই তার জন্য ইউআইআর 42B, কিন্তু আপনাদেরটা হচ্ছে 42A। আচ্ছা, এটা জন্য যেটা হয়, কিছু টাইম লাইনের ব্যাপার আছে। তো সেখানে প্রধান যে জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে, ধরেন কোনো একটা অপরাধ করেছিলেন, সেই অপরাধটা যে সময় করা হয়, হ্যাঁ, আপনি যতদিন ধরে এখানে থাকেন না কেন, ওই তখন ওই স্টপ টাইম রুলটা কাজ করে, তখন টাইমটা স্টপ হয়ে গেল। এটা আমি কেন বলছি, এটা আসছি। অথবা আপনি ধরেন নোটিস টু অ্যাপিয়ার আপনার নামে ইস্যু হলো, তখন স্টপ টাইম রুলটা কাজ করে। এই দুইটা সময় হয়। আচ্ছা, সেটা কি? তো এই যে আপনি একটা অপরাধ করলেন, হ্যাঁ, এবং বা আপনার নামে নোটিস টু অ্যাপিয়ার জারি হলো, এটা দিয়ে আপনার এই টাইমটা যখন হলো, সেখানে দেখাতে হবে যে আপনার অ্যাটলিস্ট 5 বছর ধরে আপনার পার্মানেন্ট রেসিডেন্স আছে, এবং লিগালি আপনি টোটাল অ্যাটলিস্ট 7 বছর ধরে এই দেশে আছেন। ধরেন আপনি আপনি F1 স্টুডেন্ট, ওইভাবে আছেন, কি টু ইনভেস্টার, এভাবে করে আছেন। তো ওগুলা নন ইমিগ্রেন্ট ভিসা হলো, আপনার লিগালি আপনি আছেন। তারপর আপনি গ্রিন কার্ড পেলেন, সেখান থেকে 5 বছর, আর টোটাল হচ্ছে 7 বছর ধরে আপনি এখানে আছেন, এটা দেখাতে হবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে ক্রাইমটার কথা বলা হচ্ছে, সেটার মধ্যে একটা কথা মনে রাখতে হবে, এটা যদি এগ্রাভেটেড ফেলনি হয় তাহলে কাজ হবে না, মানে আপনি রিলিফটা পাবেন না। এবং সেটা কি, এমন কোন ক্রাইম যদি করে থাকেন যার সাজা
1 বছর বা তার বেশি হতে পারে, তাহলেই এটাকে অ্যাগ্রাভেটেড ফেলনি বলে, এবং তাহলে আপনি এই রিলিফ পান না। ছোটখাটো অপরাধের জন্য এরকম হচ্ছে। ইভেন এই গত 2 মাস আগেও আমার ক্লায়েন্টকে রেখে দিল। কি ব্যাপার, ওনার বহু আগে একটা ড্রাঙ্ক ড্রাইভিং এর ব্যাপার ছিল, এবং সেটা এমন ভাবে শেষ করা হয়েছিল যে এটা ইভেন ক্রিমিনাল অফেন্স না, তারপর ওনাকে রেখে দিল। এই আছে তো আছেই। 4 মেয়ে এখানে জন্ম, 300-400 লোক তার কাজ, 6টা বিভিন্ন স্টেটে 6টা আছে, কি জানি বলে, সুপার মার্কেট আছে, এই যে সঞ্চালক মহোদয় যেটা বললেন, ট্যাক্স দিচ্ছে, এমপ্লয়মেন্ট বহু কিছু কন্ট্রিবিউট করতেছে, তাতে কিছু যায় আসে না। ছোট্ট একটা অপরাধ, এবং সেটা একটা ওই যে ডিএমবি মানে মোটর ভেহিকল অপরাধ, এমনি নর্মাল কোনো মারামারি না, কাটাকাটি না, এটা না। এবং এমন ভাবে জিনিসটা, হ্যাঁ এর মধ্যে উনি ড্রাঙ্ক ছিলেন, কিন্তু এমন ভাবে জিনিসটা করা হয়েছে, এটা মোটর ভেহিকল হচ্ছে অফেন্স, এটা রেগুলার কোনো ক্রিমিনাল অফেন্স না, তারপরে এই জিনিসটা হয়েছে। তো যাই হোক, তো কিন্তু যদি এটার এমন কোনো সাজা হয় যেটার 1 বছর বা তার বেশি সাজা হতে পারে, তাহলে আপনি কোয়ালিফাই করেন না। তাহলে কি দাঁড়ালো, আপনার 7 বছর ধরে এখানে রেসিডেন্স আছে, তার মধ্যে একটি 5 বছর আপনার গ্রিন কার্ড আছে, আপনার সাজাটা বা যে ক্রাইমটা সেটা এমন কিছু না যার জন্য 1 বছর বা তার বেশি সাজা হতে পারে। এগুলো দুইটা। আর এগুলো করার পরে যে জিনিসটা আসতেছে, তারপরও যে এখানে ইমিগ্রেশন জাজের একটা ডিসক্রিশনারি পাওয়ার আছে। তো সেখানে আপনার ফ্যামিলির যে হার্ডশিপ, সেখানে আপনার যে কন্ট্রিবিউশন, এগুলো দেখা হবে। আরো ক্রাইম করেছেন কিনা সেগুলো দেখা হবে, আপনি রিহ্যাবিলিটেট করেছেন কিনা সেগুলো দেখা হবে। এইভাবে করে দেখে জিনিসটা আপনি যদি দেখাতে পারেন, তাহলে আপনার ওই যে প্রসিডিংসটাতে আপনাকে নিয়ে যাওয়া হলো, ডিপোর্টেশন প্রসিডিংস, রিমুভাল প্রসিডিংস এখন যেটাকে বলে, সেটা টার্মিনেটেড হয়ে যাবে, অ্যান্ড ইউ কিপ দ্য গ্রিন কার্ড। সুতরাং যতটুকু সম্ভব তাড়াতাড়ি 5 বছর হয়ে গেলে সিটিজেনশিপটা নিয়ে নেওয়া উচিত। এগুলো একটা। আর যদি তা না হয়, যদি কোনো ক্রাইম করে থাকেন, প্রথম কথা হচ্ছে, ধরেন আপনি একটা করেছেন, আপনি এখনো বিপদে পড়েননি, কিন্তু ক্রাইমটা করেছেন আপনি জানেন, হ্যাঁ মনে আছে, আপনি সামহাও ওই কাগজপত্রগুলো জোগাড় করেন, পুলিশ রিপোর্ট, তারপরে কি যেন বলে যে আদালতের যে সার্টিফিকেট, কোর্ট ডিসপোজিশন, এগুলো জোগাড় করেন, করে আপনি, এইটাই যদি একমাত্র অপরাধ হয়, জিনিসটা কিছুটা ভালো। তারপর আপনি যে রিহ্যাবিলিটেট করেছেন, এই ব্যাপারে আপনি কিছু কাজকর্ম করতে পারেন, কমিউনিটি সার্ভিস আছে, বিভিন্ন ধরনের ভালো কাজ করেছেন, পড়াশোনা আছে, আপনার আপনার ফ্যামিলি সিচুয়েশন, বাচ্চা কাচ্চা আছে, এখানে জন্ম হয়েছে, বা অন্যান্য ফ্যামিলি মেম্বার গ্রিন কার্ড হোল্ডার সিটিজেন আছেন, বাবা মা আছেন, এই যে এরকমের যে জিনিসপত্রগুলো, এগুলা রেডি করেন। কারণ আমরা অনেকেই জানি যে এখানে যারা ইলিগাল তাদেরকে ধরতেছে, ভালো কথা, হ্যাঁ। তারপরে ইভেন একটা জিনিস একেবারেই ছিল না, হ্যাঁ, আইনগত ব্যাপার থাকলো, যে ধরেন আপনার সামনে একটা কোর্ট ডেট আছে, আপনি রিমুভাল প্রসিডিংস আছেন, আপনার রেগুলার আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করেছেন, আপনার ইন্টারভিউ হয় না, আপনি ইন্টারভিউ দিতে গিয়েছেন, এই গতকালের কথা, ইন্টারভিউ দিতে গেছে, সেখান থেকে তাদের ধরে রেখে দিয়েছে, হ্যাঁ, এবং আজকে জ্ঞানে রাখে, কালকে জ্ঞানে রাখে, তারা ঠাউরই করতে পারতেছে না যে উনি কোথায় আছে। তারপরে যে মানে তাকে সেটেল ডাউনই করা যাচ্ছে না। এইভাবে করে যারাই এইখানে মানে প্রপার স্ট্যাটাসে নাই, তাদেরকে যদি যে কোনো সময় ধরে, যদি আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, কোর্ট ডেট আছে, রিমুভাল প্রসিডিংস, আপনি কোর্টের জুরিসডিকশন আছেন, তারা ডিটেইন করতে পারে। তো এটা তো গেল একটা। কিন্তু যাদের গ্রিন কার্ড আছে, তাদেরও এই সমস্যাটা হতে পারে। ফলে এখন থেকেই সাবধান থাকতে হবে, কারণ কেউ তার বলে কয়ে ক্রাইম করেন না, আপনারা শিওর এটা এটা করেন না, কিন্তু যদি এরকম বিপদে পড়ে যান, আরেকটা জিনিস করতে হবে, মাস্ট, যে এটাকে এমন ভাবে মানে প্রি ডিলটা করতে হবে যাতে করে, ইভেন যেমন নিউ ইয়র্কে একটা ব্যাপার আছে যে ভায়োলেশন আন্ডার সেকশন 240-20, যদি আপনি ওটাতে নিয়ে আসতে পারেন, ফর্মালি ইউ ডু নট ইভেন হ্যাভ টু ক্লেম বা বলতে হবে না যে আপনি কোনো ক্রাইম করেছেন, এই ধরনের। তো এইভাবে করে আপনারা যদি একটু সাবধান হন, ভালো হবে। বিকজ এটার আন্ডারেও যদি এরকম প্রচুর মানুষজন গ্রিন কার্ড আছে, আমি অবাক হব না। এই হচ্ছে কথা। ধন্যবাদ। তো আপনি আপনার আলোচনার মধ্যে অ্যাগ্রাভেটেড ফেলনির কথা বলেছেন, তো সেক্ষেত্রে আমার একটি
প্রশ্ন মনে আসছে যে এই যে ইমিগ্রেশন আইনে অ্যাগ্রাভেটেড ফেলনি এবং ক্রাইম ইনভলভিং মোরাল টার্পিচিউড, যেটাকে আমরা CIMT বলি, এই দুটো ক্যাটাগরি কিভাবে ডিপোর্টেশনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে? যদি এমন কোন ক্রাইম হয় হ্যাঁ হ্যাঁ, যার সাজা 1 বছর হতে পারে, 1 বছর বা তার বেশি, তাহলে এটাকে অ্যাগ্রাভেটেড ফেলনি বলতে। আমরা তো এভাবে ফেলনি জানি, কিন্তু ইমিগ্রেশনে ওরা একটা নতুন কিছু বের করে, অনেক মিসডিমিনার কেসও তারা এর মধ্যে নিয়ে আসছে, এর লং লিস্ট আছে। হ্যাঁ, তো ওগুলা হলে আপনি এই রিলিফটা পান না। 42A এর আন্ডারে যে ক্যান্সেলেশন অফ রিমুভাল, যেটা ওটা আপনি পান না। হ্যাঁ, আর অন্যান্য যেটা বলেন CIMT, ক্রাইম ইনভলভিং মোরাল টার্পিচিউড, এটার হচ্ছে ইনহেরেন্ট যেই আপনি যে ক্রাইমটা, ওই জিনিসটা দেখা হবে। ওইটা দেখা হবে যে ওইটার যেই অপরাধটা, কারণ বিভিন্ন স্টেটের বিভিন্ন আইনের ভিত্তিতে একটা লিস্ট আছে। সেটা কি, যে ইমিগ্রেশন কনসিকুয়েন্সেস অফ ক্রিমিনাল মানে কনভিকশন, এইভাবে করে ধরেন এরকম একটা অপরাধ, প্রথমে এটা দেখতে হবে যে অপরাধটা কি, এটা কোন স্টেটের, সেই স্টেটের ওই চার্টে যান, গিয়ে ওটা প্লাগ ইন করলে আপনি দেখা যাবে যে এটার ফলে আপনার ইমিগ্রেশন কনসিকুয়েন্সটা কি হতে পারে। তো ওইখানে গিয়ে ওইটার ভিত্তিতে আপনার ওই যে যেটা বললাম, এটা যদি সামহাও নিয়ে গিয়ে অ্যাগ্রাভেটেড ফেলনিতে ওই ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হয়, তাহলে আপনি এটা পান না। তো সেখানে আর্গুমেন্টের ব্যাপার আছে যে এই যে ইভেন যেই নোটিস টু অ্যাপিয়ারটা করলো, চার্জিং ডকুমেন্টটা, সেখানে প্রথমে যখন প্রি ডিলটা হয়, হ্যাঁ, হয়, এবং আপনি যখন প্রথম যে হিয়ারিংটা হয়, সেখানে বড় ইম্পর্টেন্ট হচ্ছে এটা আদৌ এর মধ্যে পড়ে কিনা, সেটা আপনাদেরকে ভালোভাবে ফাইট করতে হবে যে এটা যাই হয়েছে এটা। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে স্ট্যাটুটরিলি আপনারটা এই ক্যাটাগরিতে পড়ে না। তারপরে হচ্ছে জাজ ডিসিশন দিবে যে এর ভিত্তিতে উনি ডিপোর্টেবল কিনা। তারপরে কথাবার্তা হচ্ছে যে এগুলা যখন হয়ে গেল, তারপরে আসতেছে জাজের ডিসক্রিপশন এন্ড আদার থিংস। অনেক ধন্যবাদ। এই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন রাখবো আপনার কাছে, এই প্রশ্নটা রাখবো, তবে অনেক দর্শকও আছেন, তাদের ফোনটা নেই, শুধু প্রশ্নটা আগে রেখে দিই। আপনি যে এই যে অপরাধের কারণে কি কি উপায়ে আবার এখানে থাকা যেতে পারে সেগুলো আপনি বলেছেন। তো সেক্ষেত্রে যে ক্রিমিনাল কনভিকশন যেটাকে আমরা বলি, তো এখানে ক্রিমিনাল কনভিকশন এক্সপাঞ্চমেন্ট যেটা আছে, বা সিলিং করলে কি ডিপোর্টেশন থেকে রেহাই পাওয়া যাবে কি না, এই বিষয়টি আপনার কাছে শুনতে চাইবো। তবে অনেকক্ষণ ধরে দর্শক অপেক্ষা করছেন, তাদের ফোনগুলো একটু নিয়ে নেই। সুপ্রিয় দর্শককে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম রানা ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আশা করি অ্যাটর্নি হিসাবে ভালো আছেন। জি জি, আমার কোয়েশ্চেন হলো, আমি আমার মায়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো ওনার I-130 অ্যাপ্রুভ হয়েছে এবং ওরা স্টেট ডিপার্টমেন্টে ফাইল ট্রান্সফার করে দিচ্ছে। তো এখন আমার কোয়েশ্চেন হলো, ওরা যখন সাপোর্ট চাবে, ওইটা কি সাপোর্টের কোনো ডেট থাকবে যে এই ডেটের ভিতরে আমাকে সাবমিট করতে হবে ডকুমেন্ট? আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হলো কি, আমার মায়ের তো ভিজিট ভিসা আছে, তো আমি চাচ্ছিলাম ওনাকে 2-3 মান্থ পরে আর কি এখানে এনে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করার জন্য। তো ওইটাতে কোনো অসুবিধা হবে কিনা, বা আমি কোনো অগ্রিম কোনো কিছু করতে পারবো কিনা, যেহেতু ওনার ভিজিট ভিসা আছে এবং I-130 অ্যাপ্রুভ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজান, ওনার I-130 পেন্ডিং থাকুক বা নাই থাকুক, এটা ন্যাশনাল ভিসা সেন্টারে চলে যাক কি না যায়, যদি ওনার ভিসা থাকে এবং উনি এখানে চলে আসতে পারেন, তাহলে একই সাথে I-130 যে ইমিগ্রেন্ট পিটিশনটা ছেলের, তারপরে মায়ের I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, I-864 অ্যাফিডেভিট অফ সাপোর্ট, একজনের না হলে জয়েন্ট স্পন্সর ইত্যাদি দিয়ে, সমস্ত কাগজপত্র দিয়ে একই সাথে ফাইল করে দিতে পারবেন। এবং তারপরে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের ভিত্তিতে যে গ্রিন কার্ডের প্রসেসিংটা, এটা বেশ তাড়াতাড়ি হয়। ইন্টারভিউ হবে, কিন্তু সেটাও বেশ তাড়াতাড়ি হয়। এবং ওই যে ফাইল করলেন, একই সাথে আরেকটা জিনিস ফাইল করে দেওয়া যায়, যাতে করে প্রায় 3 মাসের মধ্যে ওয়ার্ক পারমিটে চলে আসলো। তো ওয়ার্ক পারমিট হয়তো উনি চাবেন না যে মা কাজ করুক, সেটার জন্য এটা মেইন না, করলে ওনার একটা স্টেট আইডি হয়। আর যদি উনি ড্রাইভ করেন, ড্রাইভিং লাইসেন্স পাবেন, তারপরে সোশ্যাল সিকিউরিটি কার্ড পাবেন, ট্যাক্স রিটার্ন করতে পারবেন। এইভাবে করে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আছে। তো ফলে
সামহাও যদি এখানে কারো ভিসা থাকে এবং চলে আসতে পারেন এবং ছেলে ওভার 21 অ্যান্ড সিটিজেন, তাহলে গ্রিন কার্ডের খুবই সুবিধাজনক একটা অবস্থায় থাকবেন বলে মনে করি। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আপনি এখন সিদ্ধান্ত গ্রহণ করুন কি করবেন। আপনার দুটো অপশন দিয়েছেন, দ্বিতীয় অপশনটি আপনার জন্য সহজ এবং সুবিধাজনক, সেটি আপনি নিয়ে চিন্তা করতে পারেন। বিষয়টি তারপর আপনার একান্তই নিজস্ব। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঝুমা ফ্লোরিডা থেকে বলতেছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে অ্যাটর্নি মহোদয়ের কাছে যে আমার গত অক্টোবরে 28 তারিখ ইন্টারভিউ হয়েছিল। তো ইন্টারভিউ তে অফিসার খুব সন্তুষ্ট আমাদের ইন্টারভিউতে, এবং তারা আমাকে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্রুভও করছে। তারা বলছে যে 1 মাসের ভিতর ওরা আমাদের গ্রিন কার্ডটা আমাদের বাসায় পৌঁছায় দিবে। আমার ইন্টারভিউটা হচ্ছে মেরিট বেসে, মানে আমি এখানে আমেরিকান সিটিজেনকে বিয়ে করছি। তো গত নভেম্বর 1 মাস হয়ে গেছে, 1.5 মাস হয়ে গেছে, বাট এখন পর্যন্ত আমার গ্রিন কার্ডটা হাতে পৌঁছায় নাই। মানে এটার কারণ কি হতে পারে, এটাই আমার প্রশ্ন ছিল। আপনার কি করণীয়, যদি আরো না পান তাহলে কি করণীয় বা কিছু করার আছে কিনা, এটাই আপনার প্রশ্ন। অ্যাটর্নি মিরমিজান, এবং উনি বোধহয় আমাকেও শুভেচ্ছা জানাইছেন। ধন্যবাদ, আপনাকে শুভেচ্ছা এবং সালাম রইল বা আদাব রইল। আচ্ছা, তো এখন হ্যাভিং সেড দ্যাট, আই জাস্ট হোপ ওনার কোনো লয়ার নাই, উনি মানে নিজেই করেছে। কারণ এই যে এতগুলা কাজটা সব সম্পূর্ণ হলো, সুন্দর একটা পরিবেশ, তারপরে এই যখন গ্রিন কার্ড আসলো না 1 মাস, এই জন্য উনি টিভিতে প্রশ্ন করে ফেললেন। ওনার উকিলের যে কি করুন অবস্থা, এখন আমি সেটাই ভাবতেছি। সমস্ত দোষ এখন উকিলের, কেন হইতেছে না? 1 মাস কোনো সময়ই না, ওরা যাই বলে না কেন। আপনাকে 6 মাস চলে গেছে, হ্যাঁ, এটা নিয়ে কোনো ভাববেনই না, সব ঠিক আছে। আপনার 1 মাস কোনো সময়ই না। অক্টোবরের 28, নভেম্বরের 28 গেছে। হ্যাঁ, আপনি অপেক্ষা করেন, আপনার ওয়ার্ক পারমিট নিশ্চয়ই আছে, আপনার মানে কি যেন ফ্যামিলি নিয়ে আপনি সুখে শান্তিতে আছেন, আপনার কথাবার্তা, ওনার গলার স্বরটা দেখেছেন, একবারে কি ফুরফুরা একটা অবস্থা, ওইভাবেই থাকেন, কোনো চিন্তা করবেন না, 1 মাস কোনো ব্যাপারই না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ঝুমা, আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়েছেন। আসলে 1 মাস কোনো বিষয় না, ওরা বলার কথা বলেছে, আর একটু অপেক্ষা করতেই হবে। যেহেতু আপনার সবকিছুই ঠিক আছে, সুতরাং একটু অপেক্ষা করুন, হয়তো পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো। জি হ্যালো। জি, প্রশ্ন করুন, আমরা অপেক্ষা করছি আপনার জন্য। আমি বাল্টিমোর ওয়াশিংটন ডিসি থেকে ফোন দিচ্ছি। জি, আমি 2023 ডিসেম্বরে এখানে আসছি বর্ডার করছি। আমার হয়ে গেছে, ফাইনাল ইয়ারিং হয়ে গেছে, ডিনাই হয়েছে। এরপরে পরের ভিজিটে আমাকে আইএস জিপিএস দিয়েছে। আপনার কথা আমরা ঠিক পুরোটা বুঝতে পারছি। আপনি কি স্পিকারে কথা বলছেন, লাউড স্পিকার দিয়ে কথা বলছেন? এটা বন্ধ করুন। হ্যালো। হ্যাঁ, বলুন এবার। আপনি বর্ডার দিয়ে এসেছিলেন, ফাইনাল হিয়ারিং ডিনাই হয়েছে, তারপরে কি বললেন? আমার জুন মাসে ফাইনাল হিয়ারিং হয়েছে, বাট ওটা ডিনাই হয়েছে। জি, হ্যাঁ, 2023 সালের ডিসেম্বরে আসছি, বাট উইদিন 8 মাসের ভিতরে আমার ফাইনাল হিয়ারিং হয়ে যায়। জি। এরপরে হচ্ছে কি ডিনাই হয়, ওয়াশিংটন ডিসি থেকে এটা ডিনাই হয়েছে। লাস্ট জুন মাসে আমাকে আইএস অফিসে ডাকায়, এবং হচ্ছে কি আমি আপিল করছি, বাট হচ্ছে কি আমাকে জিপিএস দিয়েছে। এখন লয়ার আছে, বাট হচ্ছে কি আমি জানি না এটা ফাইনাল আর কি হবে, জিপিএস কি ওরা খুলে নেবে না কি করবে, এই সম্পর্কে আমাকে যদি একটু বলতেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মিরমিজান, উনি বোধহয় বললেন যে উনি আপিল করেছেন। কিন্তু তাকে জিপিএস দিয়ে রেখেছে। যখন ডিনাইড হয়েছে তার 1 মাসের মধ্যে আপিলটা পৌঁছালো কিনা সেটা প্রশ্ন। সেটা যদি হয়ে থাকে তাহলে এখন কেসটা পেন্ডিং আছে, কিন্তু যে কোনো সময় তারা ওই যে জিপিএস বলেন বা ডিটেইন করা বলেন, এটা করতেই পারে। তো যখন ওই আপিলটা কমপ্লিট হয়ে যাবে এবং দেখা গেল যে উনি কি করেছেন, কি যেন বলে উনি জিতে গেছেন,
আপিলে আপিলটা সাস্টেইন হয়েছে, হ্যাঁ, বা রিমান্ডেড হয়েছে ফর ভেরিয়াস রিজনস, তখন আশা করা যায় অবস্থাটা বেটার। কিন্তু এইভাবে করে জিপিএস যদি খুলে নিতে হয়, তাহলে মেডিকেল গ্রাউন্ডটা যদি দেখানো যায়, সেটা একটা ভালো জিনিস হবে। ওনার যদি কোনো মেডিকেল প্রবলেম থাকে, ওটা দেখিয়ে ওনার চেষ্টা করা উচিত যে জিপিএসটা খুলে, কারণ অনেক সময় এটা খুব কষ্টকর একটা ব্যাপার হয়ে যায়। তো ওটা যেন উনি চেষ্টা করেন ফ্রম মেডিকেল পয়েন্ট অফ ভিউ। জাস্ট বিকজ ওনার আনকমফোর্টেবল লাগছে, এটার জন্য উনি কিছু পান না। এটা মানে একটু ডাক্তারের সাথে কথা বলে যদি দেখা যায় যে জন্য কোনো এটার জন্য আরো ফার্দার ক্ষতি হয়ে যাবে, ওটা যেন উনি চেষ্টা করেন আর কি। আর যে এই ধরনের একটা অবস্থা হয়েছে, কিন্তু ইনশাল্লাহ আপিল আর কি, বিলের বিভিন্ন প্রসেস আছে। উনি যেটা করেছেন, প্রথমে তো নোটিশও আপিল দিয়েছেন, কিন্তু এখন মেইন কাজটা হচ্ছে যে ওরা উনি যত কাগজপত্র যত কথাবার্তা বলেছেন ওই হিয়ারিং এর সময়, বা যত ডকুমেন্টস দেওয়া হয়েছে, এগুলো সবগুলো নিয়ে হ্যাঁ ওরা বসবে, এবং তখন আপনি একটা ব্রিফ লিখতে হবে এবং পাঠাতে হবে। ওটা যেন রিয়েলি ভালো হয়, ওটার উপর ভিত্তি করে ওই ডিসিশনটা হবে। তো ওইটা যেন ভালোভাবে করা হয় আর কি, এই হচ্ছে আমার কথা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আশা করি যেভাবে পরামর্শ দেওয়া হলো, আপনি যদি সেভাবে কাজ করেন, আপনার যে 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 হার্ডশিপের মধ্যে আছেন সেটা থেকে হয়তো কিছুটা হলে মানে কিছুটা কি পুরোপুরি হয়তো স্বস্তি পাবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। দোলা আক্তার, তিনি একটি প্রশ্ন করেছেন, আমার যদ্দূর মনে পড়ে এই প্রশ্নটি আপনি এর আগেও করেছিলেন, সম্ভবত বলা হয়েছিল। তারপরও যেহেতু আজকে এবং আমার বিষয়টি বেশ মানবিক, সে কারণে আমি বলছি। দোলা আক্তার বলছেন যে আমার হাজব্যান্ড 7 মাস হয়েছে নিউ ইয়র্কে আসে, আমি সিটিজেন, আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আসি, 10 বছরের গ্রিন কার্ড পায়। এখন সে আমার সাথে 3 মাস একসাথে ছিল, তারপর সে যোগাযোগ করে না, আমার বাসা থেকে চলে গেছে, তার সাথে কোনো যোগাযোগ করে না, মানে তাদের সাথে কোনো যোগাযোগ করে না, কল দেই না, আমার খোঁজ খবরও রাখে না, সে আমার কাছে আসেও না, আসতে চায়ও না, সে কোথায় থাকে সেটাও জানি না। এই অবস্থায় আমি এখন কি করতে পারি, এই নিয়ে কি পদক্ষেপ নিতে পারি যদি জানাবেন। মানে বাংলা কথাগুলো ইংরেজি অক্ষরে লেখা তো পড়তে সুবিধা হয়। অ্যাটর্নি মীর মিজান। কেউ যেতে চাইলে তাকে রিক্সা ডেকে দেওয়া উচিত। উনি তো খুব সুখী মানুষ, ওনার চলে গেছে, হ্যাঁ, থেকে যে বিপদ করে নাই সেটাই তো মানে কি, তার থেকে তো এটা বেটার। যাই হোক, তো কেউ চলে গেলে এখন মোটামুটি উনি কোন স্টেটে আমি তো বুঝতে পারছি না, অবস্থা ভিত্তিতে তারপর রেসিডেন্সি এই জিনিসগুলো ঠিক মতো থাকলে, গ্রাউন্ড ঠিক থাকলে, উনি যদি আর নো ফল্ট ডিভোর্স থাকে, অ্যাটলিস্ট ওটার ভিত্তিতে ডিভোর্স ফাইল করে দেওয়া যায়। আরেকটা জিনিস হচ্ছে, এটার মাধ্যমে যদি এমন কোনো ইনফ্লুয়েন্স করা যায় যে এই বিয়েটা উনি মানে একটা ফেক একটা বিয়ে, এবং এটা শুধুমাত্র ইমিগ্রেশনের কাগজপত্র জন্য এটা করা হয়েছে, উনি অ্যানালমেন্ট প্রসিডিং শুরু করতে পারেন, মানে টার্মিনেশন অফ দ্য ম্যারেজ, কিন্তু সেটা ডিভোর্স না বা মৃত্যুর কারণে না, অ্যানালমেন্টের কারণে, অ্যাজ এ বিয়েটাই হয় নাই। তো ওইটা যদি করা যায় এবং ওইটা যদি সাকসেসফুল হওয়া যায়, তাহলে এই যে গ্রিন কার্ডটা হলো ওটা নিয়ে টান দেওয়া যাবে। কিন্তু জাস্ট এমনি ডিভোর্স হলো, ওটার ভিত্তিতে ওটা হয় না, যত 3 মাস হোক আর 2 মাস হোক চলে গেছে। কিন্তু যদি অ্যানালমেন্ট করা যায় যে বিয়েটাই হয় নাই ফ্রম ডে 1, তখন আপনার ওই ইমিগ্রেশনের ব্যাপারে কি এরকম এত দুঃখ পান, এত ক্ষুব্ধ হন, যেটা খুবই স্বাভাবিক, তখন উনি গিয়ে অ্যানালমেন্টের একটা ব্যবস্থা করতে পারেন, যেটা ডিভোর্স না কিন্তু টার্মিনেশন অফ দ্য ম্যারেজ। কিন্তু দোলা আক্তার তো নিজেই বলছেন যে তার সাথে বিয়ে হয়েছে, এখানে 7 মাস ছিল, থাকার পরে চলে গেছে, খোঁজ খবর নেয় না, সেক্ষেত্রে কি অ্যানালমেন্ট এটা টিকবে আইনের থেকে? এরপরেও এটা সম্ভব, এটা একটু বসতে হবে, এটা দেখতে হবে। মানে যদি এই হচ্ছে সিচুয়েশন, এর ভিত্তিতে অ্যানালমেন্ট যদি ফাইল করা হয়, আমি অবাক হব না। অনেক ধন্যবাদ দোলা আক্তার। আশা করি যে পরামর্শ দেওয়া হলো আপনি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করুন কি করবেন। আপনি কি আপনার হাজব্যান্ডকে খুঁজে বেড়াবেন, তালাক দেবেন, নাকি অ্যানালমেন্ট করে তার যে গ্রিন কার্ডটা হয়েছে সেটি বাতিল করার চেষ্টা করবেন, সিদ্ধান্ত আপনার। নামুল্লাহ হক, তিনি বলছেন, মাই নেম ইজ হক, আচ্ছা, আই এম এ US citizen and my daughter was born in Bangladesh before I came a citizen. She is now in the United States and she has a green card.
I would like to know how I can obtain a US passport for her. Do I need to complete the N600 process first, or can I apply for her passport now and file the N600 later? কি সহজভাবে ওনার যে বাসার পাশে যে পোস্ট অফিসটা আছে, হ্যাঁ, বাচ্চার ইনফরমেশনটা সহ ওখানে চলে যাওয়া উচিত। গিয়ে যদি দেখা যায় যে কোয়ালিফাই করে, জাস্ট মেবি, মানে আমি অত ইনফরমেশন তো আমার সামনে নাই, হ্যাঁ, মেবি দেখা গেল শি ইজ এ সিটিজেন বাই নাও অ্যাজ এ ম্যাটার অফ ল। তো ফলে সে পোস্ট অফিসে যাবে, ওখানে গিয়ে পাসপোর্টের অ্যাপ্লাই করে দিয়ে পাসপোর্ট নিয়ে আসবে, শেষ কথা। অনেক ধন্যবাদ আনানুল হক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমি হোসেন বলতেছি ভার্জিনিয়া থেকে। জি। আচ্ছা, স্যারের কাছে আমার একটা প্রশ্ন। আমি 3.5 বছর হয়েছে নিউ ইয়র্ক থেকে ভার্জিনিয়া মুভ হয়েছি, বুঝছেন? জি। এখন আমি ওই ইউএসসিএস যেটা জানানো দরকার যে 10 দিনের ভিতরে, এটা আমি তো গ্রিন কার্ড পাইছি 3 বছর হয়েছে। জি। এখন এটাতে কোনো সমস্যা হবে কিনা? আবার আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করবো এখান থেকে। এখন এখানে কি করা যায় আর কি? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজান, যদি আমাকে একটু বলতেন কি বলে, আমি ঠিক মতো শুনিনি। উনি নিউ ইয়র্কে ছিল, নিউ ইয়র্ক থেকে ভার্জিনিয়ায় গেছে 3.5 মাস বা 3.5 বছর হয়ে গেছে। তা এখন ওনার ওয়াইফের জন্য আবেদন করবেন, মানে ঠিকানাটা চেঞ্জ করার ব্যাপারে নাকি 10 দিনের মধ্যে করতে হয়। উনি করেন নাই, এখন করতে চান, বা ওনার হাজব্যান্ড ওয়াইফের জন্য আবেদন করলে কোনো প্রবলেম হবে কিনা বা কি করতে হবে, এটাই হলো তার প্রশ্ন। না, উনি যাতে করে ফেলে, যেহেতু উনি এখন জানতে পেরেছেন এবং জানেন যে করা উচিত, উনি ইমিডিয়েটলি করে ফেলবেন। এবং এটা কি, একটা ফর্ম আছে, ক্যাপিটাল A ক্যাপিটাল R-11, এটা উনি ফাইল করে দেবেন। অনেক ধন্যবাদ মিস্টার হোসেন আপনার প্রশ্নের জন্য, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই। ওয়াসলাম। জি। আমার একটা কোয়েশ্চেন হলো মিজান ভাই উপর, যে আমার পাসপোর্টটা হেরে গেছে, ইভেন আমার বার্থ সার্টিফিকেটটা হেরে গেছে। জি। এখন আমি কি করতে পারি? আচ্ছা, এটা কোনো এত কঠিন কোনো বিষয় না। অ্যাটর্নি মীর মিজান, ওনার পাসপোর্ট হারিয়ে গেছে? পাসপোর্ট হারিয়েছে, ন্যাশনালাইজেশন সার্টিফিকেটটাও হারিয়ে গেছে। আচ্ছা, আপনি কাইন্ডলি একটু পুলিশ রিপোর্ট করেন, এগুলো একটা কথা। আর হচ্ছে যে পোস্ট অফিসে গিয়ে আগের পাসপোর্টের যাই ইনফরমেশন বা কপি আছে এটসেট্রা আছে, আপনি আবার অ্যাপ্লিকেশন করে দেন। এবং এটা ওখানেও হয়, অনেক সময় অনেক লাইব্রেরিতেও আপনার এই সার্ভিসটা দেয়। আপনি যেটাই আপনি কাছে পান, ওখানে গিয়ে আপনি একটু যোগাযোগ করেন। হ্যাঁ, এই হলো কথা। ন্যাশনালাইজেশন সার্টিফিকেট আমি জানি না আপনার আর লাগবে কি না, কিন্তু যদি লাগে তাহলে ওটাও ইউএসসিএস এর কাছে একটা এই করে অ্যাপ্লিকেশন করে আপনি আবার ওটার কপিটা নিয়ে নিতে পারেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আসলে এটা খুব কঠিন বিষয় না, আপনি শুধুমাত্র একটু পুলিশ রিপোর্ট করে পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। ন্যাচারালাইজেশন সার্টিফিকেটের জন্য আবেদন থাকা দরকার, ন্যাশনাল সার্টিফিকেটটা করতে পারেন, এটা খুব সহজেই পেয়ে যাবেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। জি, আমি একটা মিশিগান থেকে ফোন করছি। আমি একটা কোয়েশ্চন জানার জন্য। জি, আমি 2 বছর আগে গ্রিন কার্ড, মানে কেস উইন হয়েছি। আমি কেস উইন হওয়ার পরে আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি। এখন আমার গ্রিন কার্ড পেন্ডিং এ আছে, 2 বছর হয়ে গেছে। তো এখন কি আমি আনডকুমেন্টেড? আমার কি কোনো ডকুমেন্ট নাই? এই ব্যাপারে আমি একটু জানতে চাই। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মীর মিজান। অ্যাসাইলাম গ্র্যান্টেড হয়েছে। হ্যাঁ, 2 বছর হয়ে গেছে। হ্যাঁ, আপনার স্ট্যাটাস আছে এখানে, এবং আপনি নিজ ভূমে ছাড়া অন্যান্য যে কোনো জায়গায় বেড়াতেও যেতে পারেন, অন্যান্য দেশে। সেটার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হবে, করে আপনি যেতে পারেন। আর গ্রিন কার্ড হয়ে গেলে আপনার দেশে যেতে হয়তো মানে একদম না করবে না, কিন্তু এটা আপনি যাবেন না, শেষ কথা। সিটিজেন হওয়ার আগ পর্যন্ত অবস্থাটা ভালো না। আপনি অ্যাসাইলাম সিক করেছেন, বলেছেন যে আপনি কি যেন বলে
আপনার দেশে প্রবলেম আছে, তারপর আবার দেশে যাবেন, সেটা যেন প্লিজ না করেন। আর আপনি অবশ্যই অবশ্যই আনডকুমেন্টেড না। আপনার কেসটা পেন্ডিং আছে, এরকম অনেকেরই হচ্ছে 2 বছর, খুব বেশি সময় না, কিন্তু এর মধ্যে আপনি A5 ক্যাটাগরিতে আপনি ওয়ার্ক পারমিটও পাচ্ছেন আশা করি। হ্যাঁ, না করলে আপনি অ্যাপ্লাই করে আবার নিয়ে নেন এটা। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আসলে আপনি যেটা বলেছেন যে আপনি আনডকুমেন্টেড কিনা, মোটেও না, প্রশ্নই আসে না, আপনি ডকুমেন্টেড। সুতরাং আপনার কোনো সমস্যা নেই। যেভাবে পরামর্শ দেওয়া হলো, নিজ দেশে না যেয়ে অন্য কোথাও গেলেও যেতে পারেন, কোনো সমস্যা নেই। বেগম আয়েশা সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। যাদের ডুয়েল সিটিজেন আছে তারা কি দেশে গেলে কোনো সমস্যা হবে, প্লিজ জানাবেন। না, কোনো সমস্যা নেই বেগম আয়েশা। ডুয়েল সিটিজেন থাকলে আপনি বাংলাদেশে যাবেন, কোনো সমস্যা নেই। আপনি বাংলাদেশের যে আমেরিকান যে পাসপোর্টটি আছে সেটিতে নো ভিসা রিকোয়ার্ড নিয়ে যদি যান কোনো সমস্যা নেই। তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার আমেরিকান পাসপোর্টে আমাদের এখানকার কনসুলার অফিস থেকে নো ভিসা রিকোয়ার্ড এই সিলটা কিন্তু অবশ্যই নিয়ে যাবেন, তা না হলে সমস্যা হবে। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম। যেটা আপনি বললেন সমস্যাটা কি হবে, তখন এয়ারপোর্টে নেমে ওখানেই আপনি 30 দিনের জন্য ভিসা নিতে পারেন। একটু সময়টা বেশি লাগবে, ওদিকে আত্মীয় স্বজন দাঁড়ায় আছে, এটা কেমন দেখা যায়, ফলে আগে থেকে অনেক ঝামেলাও করে আমাদের ওখানে, খুবই ঝামেলা করে। সুতরাং ওই ঝামেলা না যে এখান থেকে এই সামান্য জিনিসটা করে নিয়ে গেলে, জাস্ট সকালে জমা দিলে, মানে 1টার মধ্যে জমা দিলে 3:30 5টার মধ্যেই সব দিয়ে দেয়। সুতরাং এটুকুন করে যাওয়াটা অনেক ভালো। তো বেগম আয়েশা, আশা করি এইটি আপনার জন্য উত্তম হবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার ওয়ার্ক পারমিট আছে এবং সোশিয়ালও আছে, এই ক্ষেত্রে আনডকুমেন্টেড বলতে কি বোঝায়? অর্থাৎ গ্রিন কার্ড ছাড়া কি সকলেই আনডকুমেন্টেড, অথবা ওয়ার্ক পারমিট যাদের আছে অথবা যে সোশিয়াল যাদের আছে তারা কি ডকুমেন্টেড? এই বিষয়টা আসলে ক্লিয়ার করতে চাচ্ছি। আপনার স্ট্যাটাসটা কি ছিল আগে? অ্যাসাইলাম না? অ্যাসাইলাম ক্লেম, অ্যাসাইলাম ক্লেম করা হয়েছে। বুঝতে পেরেছি। অ্যাটর্নি মির্মেজান, ব্যাপারটা হচ্ছে যে আপনি অ্যাসাইলাম করলেই আপনার স্ট্যাটাসটা থাকে না। আপনি যেমন ধরেন বেড়াতে এসছেন এখানে, তো 6 মাসের জন্য আপনাকে এখানে থাকতে দিয়েছেন, ওই পর্যন্ত আপনি ডকুমেন্টেড, আপনি আনডকুমেন্টেড না। এর মধ্যে ধরেন আপনি স্টুডেন্ট হওয়ার জন্য অ্যাপ্লাই করলেন এবং চেঞ্জ অফ স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করলেন, আপনি ফাইন। আপনি E2 ইনভেস্টর হবেন, অ্যাপ্লাই করে দিলেন, ওই যে সেই 6 মাস শেষ হওয়ার আগে, আপনি ফাইন, আপনি আনলফুল না। কিন্তু জাস্ট বিকজ আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছেন এবং আপনার ওয়ার্ক পারমিট আছে এবং সোশ্যাল সিকিউরিটি কার্ড আছে, দ্যাট ডাজ নট গিভ ইউ এনি স্ট্যাটাস। ওই রকম একটা অবস্থায় আপনি যেই কথাটা বললেন, এই শব্দগুলো খুব প্রীতিকর না, মানে আনডকুমেন্টেড, ইলিগাল এটসেট্রা, খুব অসম্মানজনক কথাবার্তা, বাট দ্যাটস হোয়াট ইট ইজ। জি, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি মিশিগান থেকে ফোন করছিলাম, যে আমার নাম হচ্ছে আতিকুর রহমান। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমার এই ছোট ভাই আজ থেকে 4 বছর আগে ওই এসআইজি আন্ডার এজটা উইন করে, তারপর আমরা ওই অ্যাটর্নির পরামর্শ অনুযায়ী ওর জন্য I-485 টা অ্যাপ্লিকেশন করি, স্ট্যাটাস অফ অ্যাডজাস্টমেন্ট। তো করার পরেই কিছুদিন পর ওর ফিঙ্গারটা নেয়, এরপরে এই কেসটা হোল্ড করে রাখছে আজকে 3 বছর। ওরা বলছে যে এই মুহূর্তে গ্রিন কার্ড অ্যাভেলেবেল না, আমার এবার ওয়ার্ক পারমিট দিয়েছে 5 ইয়ার্স। তো এমন অবস্থায় আমার করণীয় কি? আমি কি আনডকুমেন্টেড, অথবা আমার কি কোনো অসুবিধা হবে গ্রিন কার্ড পেতে? এটাই আমার প্রশ্ন ছিল। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। অ্যাটর্নি মির্মেজান, ঠিক বলতে হবে, শুনিনি। ওনার ভাইটা ওই সিজের আওতায় ছিল, I-485 অ্যাপ্রুভ হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে, কিন্তু 3 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো গ্রিন কার্ড টিন কার্ড দিচ্ছে না। এক্ষেত্রে কি আনডকুমেন্টেড কিনা? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে সিজ কেসে যেতে অ্যাপ্রুভালটা আছে, হ্যাঁ, ওখানে এটা একটু কারোর সাথে বসা দরকার, যে ওনার যে ডেটের যে ব্যাপারগুলো আছে, ওই যে সিজ কেসে যে I-360 করেছেন এবং সেখানে যেই ডেটগুলো আছে ওর ভিত্তিতে এবং কতদিন ধরে গ্রিন কার্ডটা পেন্ডিং আছে, ওই ব্যাপারে একটু, মানে মোট কথা হচ্ছে যে ওনার যে প্রশ্নটা, ওনার কি অসুবিধা হবে কিনা? অসুবিধা হবে না। ওনার সিজ কেস অ্যাপ্রুভাল আছে, 25 পেন্ডিং আছে, হি শুড বি ফাইন।
হ্যাঁ, এবং এই ধরনের কেসে ওই ডিটেইন করার আমি কোনো স্কোপ দেখি না, যেটা ওই যে সাধারণত যেটা বলা হয় যে কোনো ইলিগাল লোক ডিটেইন হতে পারে, ডিপোর্টেড না ডিটেইন হতে পারে, এইখানে আমি কোনো সমস্যা দেখি না। কিন্তু ওনার যে 3 বছর হয়ে গেল, এটা কোন অবস্থাতে এটা আছে ওইটা ওনার কাগজপত্রগুলো দেখে দরকার পড়লে ইভেন ম্যান্ডেমাস কেস করা যায়, মানে ফেডারেল কোর্টে আপনি সু করতে পারেন যদি আপনি মনে দেখা যায় যে আপনার অনেক দিন ধরে এটা মানে অতিরিক্ত সময় ধরে পেন্ডিং আছে। ধন্যবাদ। 3 বছর ধরে পেন্ডিং আছে, সেক্ষেত্রে ম্যান্ডামাস করা যায় কিনা, বা ম্যান্ডামাস করলে সবসময় যে ভালো হয় তাও না, অনেক সময় একটু হিতে বিপরীত হতে পারে। আসলে যেটা আপনি বললেন কাগজপত্র দেখে সিদ্ধান্ত নেওয়াটাই উত্তম। আশা করি আতিকুর রহমান আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই, আব্দুর রাকিবের একটা প্রশ্ন নিয়ে অনুষ্ঠান শেষ করতে হবে। তিনি বলছেন, আমার গ্রিন কার্ড আবেদন করার সময় আমি সমস্ত কাজের ইনফরমেশন দেই। আমি কোম্পানিতে কাজ করি, পাশাপাশি আমি ডেলিভারির কাজও করেছিলাম, কিন্তু এই ডেলিভারির কাজের তথ্য I-485 এ দিতে ভুলে যাই। এখন লয়ারকে জানালে বলে যখন ইন্টারভিউয়ের জন্য ডাকবে তখন এই তথ্য দিলেও হবে। আমার প্রশ্ন হচ্ছে, যদি ইন্টারভিউয়ের জন্য না ডাকে আর এটার জন্য আমার গ্রিন কার্ড ডিনাই করে তখন কি হবে? অ্যাটর্নি মিরমিজান। আপনি রিসিট নোটিশটা জোগাড় করেন, যেখানেই থাকুক, অনেকেরই দেখি যে নাই, কোথায় আছে, লয়ারের কাছে আছে। আপনার যেই অ্যাপ্লিকেশনটা পেন্ডিং আছে সেটা যে রিসিট নোটিশটা I-485 ওটা জোগাড় করেন, করে আপনি অনুরোধ করেন ওনাকে, বা যেভাবেই পারেন, মানে দায়িত্বটা আপনার, উকিলের না। হ্যাঁ, উকিলের সাথে আপনার সম্পর্ক কি হবে সেটা আপনি বুঝবেন, কিন্তু কথা হচ্ছে দায়িত্বটা টু ইমিগ্রেশন আপনার। আপনি একটা অ্যাফিডেভিট করেন যে এই অ্যাফিডেভিট এই কারণে করতেছি যে এই অ্যাপ্লিকেশনের অমুক পৃষ্ঠায় এই পার্টে এই আইটেমে এখানে আমি একটা অ্যামেন্ডমেন্ট করতে চাই। হ্যাঁ, আপনি ফার্দারলি আমি দেখলাম যে এখানে একটা মানে পুরোপুরি তথ্য দেওয়া হয় নাই, মিথ্যা কথা বলছি, ওইটা বলা দরকার নাই, এটা দেওয়া হয় নাই, মানে মোট কথা হচ্ছে যে আমি আর একটু কমপ্লিট করতে চাই, এবং এই হচ্ছে সিচুয়েশনটা, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমি এডিশনালি এই কাজটা করেছি। এতে প্রথম কথা হচ্ছে ক্ষতি হবে কি? ক্ষতি হবে না, এটা আপনার গুড ফেইথটা দেখা যাবে। আপনি এটা একটা সার্টিফাইড মেইল করে প্রপারলি পাঠাবেন, ডেলিভারি যে হলো ওইটারও প্রমাণটা রাখবেন, তারপরে যখন আবার ইন্টারভিউতে যাবেন তখন আবার বলবেন, কিন্তু আপনি যে করেছেন ওটা একটা প্রমাণ রাখবেন আর কি, এটা হলে ভালো হবে। এবং মাস্ট এটা ওই যে অ্যাপ্লিকেশনের যেই রিসিট নোটিশটা আছে ওইটার সাথে দিবেন, যাতে তারা রাইট ফাইলে এটা রেখে দিতে পারে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব আব্দুর রাকিব। আমাদের হাতে সময় নেই। মারুফ আপনি যে বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন এটির উত্তর দিতে আমরা চাই না, কারণ এই বিষয়টি সম্পর্কে আমরা উৎসাহ দিতে চাই না। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। মিরমিজান, আপনিও অনেক ব্যস্ত মানুষ, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছেন। সময়ের অভাবে আরও অনেক প্রশ্ন ছিল, সেগুলো করতে পারিনি, তবে আপনার এই আলোচনার মধ্যে দিয়ে আমরা সত্যি বৃদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ডাবল পানিশমেন্ট, আমেরিকায় দীর্ঘদিন বসবাস করার পরেও পুরনো অপরাধের কারণে ডিপোর্টেশন, তার আইনি ভিত্তি কী আছে এবং তার সমাধানটা কী আছে বিস্তারিতভাবে কথা বলেছে। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।